ছোটবেলা থেকেই আমরা সব সময় শুনেছি বাক্য ঠিক করে লেখো, বাক্যটা সাজিয়ে লেখো, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বাক্য এই শব্দটার সঙ্গে কিন্তু আমরা সবাই পরিচিত। এই যে বাক্য, বাক্য কাকে বলে? সবাই বলবে স্যার আমরা সবাই বাক্য কাকে বলে সেটা আমরা জানি, এটা স্যার আবার নতুন করে বলার কি আছে? কিন্তু যদি বলা হয় বাক্য তো কাকে বলে জানি, কিন্তু বাক্যগুলি হওয়ার জন্য বা একটা বাক্য বলে যাকে আমরা বলছি সেই সঠিক বাক্য হওয়ার জন্য তাকে কি কি শর্ত মেনে চলতে হয় তা কি আমরা জানি? না, হয়তো আমরা জানি না। আমরা যখন কোনো কথা বলি সেই কথাগুলো কয় ভাগে ভাগ করা হয়, অর্থাৎ আমি যখন লিখছি বা আমি যখন বলছি সব রকম দিক থেকে আমার কথাগুলোকে কটি ভাগে ভাগ করা হয়, বা আমরা যখন কোনো কথা বলছি বা নিজেদের মধ্যে ভাব বিনিময় করছি তাকে ব্যাকরণের ভাষায় কি বলা হয়? আচ্ছা, বাংলা বাক্য গঠন আর ইংরেজির বাক্য গঠন কি একই? বাংলা বাক্যটি যেভাবে আলোচনা করা হয় ইংরেজিতেও কি সেই রকম বাক্য গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়? দুটোই কি একই রকম? চলো আজকে আমরা কিন্তু বাক্যের সব থেকে সাধারণ বিষয়, অথচ পরীক্ষায় বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন আসে, এরকম কিছু তথ্য নিয়ে বা এরকম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাক্যের শর্ত। অর্থাৎ একটি বাক্য যখন বলছি সেই সঠিক বাক্য হয়েছে কিনা বা বাক্য হতে হলে তাকে কি কি শর্ত মেনে চলতে হয় সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। ওয়েলকাম আমাদের এই এডু অরবিট প্লাসের এই ইউটিউব চ্যানেলে। আমি দেবজিৎ স্যার, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভাষা এই বিষয়টা প্রথমে একটু আলোচনা করে নেব। ভাষা কাকে বলে? দেখো, আমি তুমি আমরা যখন একে অপরের সঙ্গে কথা বলি অর্থাৎ ভাব বিনিময় করি, সেই ভাব বিনিময় করার সময় আমাদের মনের মধ্যে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন শব্দ বা বিভিন্ন অঙ্গভঙ্গি বা বিভিন্ন রকম ভাবে আমাদের পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়। সেটা হতে পারে আমাদের যখন বলছি সে বলার ভঙ্গির দিক থেকে, অঙ্গভঙ্গির মাধ্যমে, বা প্রাচীনকালে যখন কোনো আওয়াজ করে কোনো রকম ভাবে কাউকে কোনো রকম তার মনের ভাব প্রকাশ করা হতো। তো আজকে ভাষাটা কি? ভাষা হলো এই রকম মনের ভাব প্রকাশক বাহক। আমাদের মনের বিভিন্ন ভাবগুলি যখন আদান প্রদান করি তাকেই আমরা বলছি গিয়ে কি না ভাষা। ভাষাকে আমরা দুটি প্রধান ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ আমি এবং আমরা এই যে কথা বলছি এই রকম কথ্য ভাষা, আরেকটি হলো যখন এগুলো তোমরা শুনছো এবং সেটা যখন খাতায় লিখে ফেলছো সেই লেখার ভাষা, অর্থাৎ লেখ্য ভাষা বা লিখিত ভাষা। তবে বাক্য বা আমরা কথা বলি, ব্যাকরণ আলোচনা করি, বেশিরভাগটাই কিন্তু আমাদের কথ্য ভাষার ওপরে। অর্থাৎ সে ধ্বনি পরিবর্তন হোক, কথা বলার ভঙ্গি হোক, ভাব বিনিময় হোক, যাই হোক না কেন সেটা কার উপরে? লেখার তুলনায় কথ্য ভাষার উপর বিশেষভাবে আমরা কি করি না নির্ভর করি। বাক্য কাকে বলে এর উত্তর তো তোমাদের বলার দরকার হয় না, তবুও একবার আমরা রিমাইন্ড করব। যার দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে। অর্থাৎ একটা কথা মাথায় রাখো, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় বা প্রকাশ হয় সেই কথাটিকে বলা হয় বা সেই এককটিকে বলা হয় বাক্য। যেমন ধরো তুমি আজ স্কুলে যাবে, তো তুমি তোমার বন্ধুকে বলছো আমি আজ স্কুলে যাব। এই কথাটা সে তোমাকে জিজ্ঞেসও করতে পারে তুমি কি আজ স্কুলে যাবে, তখনই তার উত্তরে তুমি বলবে আমি আজ স্কুলে যাব। বা অন্য রকম ভাবে তুমি তোমার বন্ধুকেও জিজ্ঞেস করতে পারো কি রে পড়া হয়েছে? এই যে কি রে পড়া হয়েছে এটার দ্বারাও কিন্তু জিজ্ঞাসা বোঝাচ্ছে। তার মানে এই নয় কোনো কিছু জিজ্ঞাসা করা মানেই বাক্য। এর থেকে কিন্তু মাথায় রাখবে জিজ্ঞাসা করা হোক, কোনো কিছু বর্ণনা করা হোক, অনুরোধ করা হোক, সব রকমই কিন্তু ভাষা প্রয়োগকেই বলছি আমরা বাক্য। শুধু একটা মেন শর্ত মানতে হবে তাকে,
কি না অবশ্যই মনের ভাব যেন সে প্রকাশ করতে পারে। অর্থাৎ এই যে বাক্য, এই বাক্য আলোচনা করতে গিয়ে একটা ছোট্ট শব্দ পেলাম, শর্ত মেনে চলতে হবে। এই সব শর্তগুলো কি কি, এটাই আমাদের আলোচনার বিষয়। তো ফার্স্ট আমরা আজকে জানবো যে বাংলা বাক্য গঠনটা কি বা ইংরেজি বাক্যের সঙ্গে তার সম্পর্ক কি। আমি যদি বলি একটি শব্দ বাক্য গঠন করি, যে ধরো আমি ভাত খাই, আমি ভাত খাই, তো এটাকে কি লিখবো ইংরেজিতে? আই ইট রাইস। দেখো এই যে শব্দটা বা বাক্যটা লিখলাম, বাংলাতে আমি হলাম সাবজেক্ট যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, এটার একটা আমি পরবর্তীকালে ক্লাস দেব। অলরেডি ইংরেজিতে সাবজেক্ট প্রেডিকেট এগুলো আমরা আলোচনা করেছি। তো যার সম্পর্কে বলা হয় তিনি হচ্ছেন কর্তা, অর্থাৎ উদ্দেশ্য, অর্থাৎ সাবজেক্ট। আর হলো গিয়ে কি, ভাত কি খায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পায় তাকে আমরা বলছি কর্ম, অর্থাৎ অবজেক্ট। আর খাই হচ্ছে একটা কাজ, খাওয়া একটা কাজ, হচ্ছে ভাত। আর যদি ইংরেজিতে লিখি তাহলে হবে আই অবশ্যই সাবজেক্ট, ইড হচ্ছে ভার্ব অর্থাৎ খাওয়া, আর রাইজ হলো অবজেক্ট। দেখো বাংলা বাক্য গঠনটা হলো এস ও ভি, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট ভার্ব, কিন্তু ইংরেজিতে হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই জায়গায় এসেই কিন্তু বাক্যের গঠনগত দিক থেকে, এমনকি যদি তোমরা পরবর্তীকালে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করো বা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করো, তাহলেও কিন্তু এই বাক্যের যে গঠন পদ্ধতি, সে বাংলা বাক্য হোক বা ইংরেজিতে বাক্যের গঠন পদ্ধতি, এটা একটু জানতে হবে। না জানলে কিন্তু তোমরা এই ধরনের কাজগুলো করতে অসুবিধে পড়বে। কোনো একটা ক্লাসে না হয় এটা নিয়ে আমরা আলোচনা করব। বাংলা বাক্যের যে গঠন পদ্ধতি অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এটা কেন মনে রাখতে বলছি, তার কারণটা হলো যখন শর্তগুলো পড়বো, অর্থাৎ বাংলা বাক্যের যে শর্তগুলো আছে তার মধ্যে প্রথম শর্তটা কি না, প্রথম শর্ত হলো যোগ্যতা। সব থেকে বড় এবং প্রধান শর্ত হলো যোগ্যতা। তারপরে কি না, আকাঙ্ক্ষা, এবং তারপর হলো আসক্তি। এইগুলো একটু মাথায় রাখতে হবে। কি কি বললাম? যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি, এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। প্রথমত যোগ্যতা। দেখো বাংলা বাক্য গঠন পদ্ধতি যখন আমরা পড়ছিলাম বা বাংলা কাকে বলে যখন বলছিলাম, তখন কিন্তু সেখানে একটা খুব সুন্দর কথা বলেছি, যে কি না যা মনের ভাব প্রকাশ করে। অর্থাৎ একটি বাক্য তখনই বাক্য হতে পারে যখন সে মনের ভাব প্রকাশ করতে পারে। যদি সে মনের ভাব প্রকাশ করতে না পারে বা সেই মনের ভাব প্রকাশ করতে গিয়ে উল্টো মনের ভাব প্রকাশ করে, তাহলে তাকে কখনোই আমরা বাক্য বলবো না। অর্থাৎ বাক্য গঠন করতে হলে প্রথম এবং প্রধান যে শর্তটা থাকতে হবে, সেটা হলো গিয়ে কি না যোগ্যতা। তার যোগ্যতা কাকে বলে না, বাক্যের মধ্যে থাকা পদ বা পদ সমষ্টি সংগতভাবে বা সংযতভাবে একসঙ্গে হবে সঙ্গত অর্থ বা ভাব প্রকাশ করাকে বলা হয় কি না যোগ্যতা। অর্থাৎ যে ভাবটা সে প্রকাশ করতে চাচ্ছে, সেই পদগুলো সঙ্গত হয়ে বা একসঙ্গে হয়ে যখন একটা সেই ভাবটাকে প্রকাশ করতে পারছে, তখন তাকে আমরা বলছি যোগ্যতা। যেমন গরু ঘাস খায়, গরু ঘাস খায়। আচ্ছা, অনেক সময় আমরা এই ধরনের বলি, এই ঘাস গরু খায়, এই ঘাস, এই ঘাস গরু খায়। আচ্ছা, এ কি মনের ভাব প্রকাশ করতে পারছে? দেখো আমরা স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে এই ঘাস গরু খায়, হ্যাঁ, কিন্তু এটার দ্বারা কি বোঝাচ্ছে যে ঘাস গরুকে খায়, কিন্তু অ্যাকচুয়ালি অর্থটা কি, গরু ঘাসকে খায়। তাই ওপরের এই যে সংগঠিত অর্থ গরু ঘাস খায়, তাহলে কিন্তু অর্থ সঠিক হচ্ছে। নিচের যে বাক্যটা আমরা লিখলাম এই ঘাস গরু খায়, তাহলে কিন্তু এর অর্থ প্রকাশ সার্থকভাবে অর্থটা প্রকাশ করতে পারছে না। তাই এটা যোগ্যতাহীন একটি বাক্য। একটা কথা মাথায় রাখো, আমাদের যে পরীক্ষাগুলো হয়, সে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো বা বোর্ড এক্সাম বলো, সেখানে কিন্তু এই বিভিন্ন সময় এই যোগ্যতা কাকে বলে যেমন দেয়, তার সঙ্গে সঙ্গে একটি যোগ্য বাক্য এবং একটি অযোগ্য বাক্য বা যোগ্যতাহীন বাক্য,
এই ধরনের কিন্তু উদাহরণ দেয়। অর্থাৎ যোগ্য বাক্যের উদাহরণ দাও বা যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ দাও, এইভাবে কিন্তু আমাদের বাক্য গঠনে কিন্তু দেওয়া থাকে। তো এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। সংজ্ঞা করব, যোগ্যতা যুক্ত বাক্য বা যোগ্য বাক্য, আর যোগ্যতাহীন বাক্য কিন্তু একটা করে আমরা মুখস্থ করব। নেক্সট হলো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কথার অর্থই হচ্ছে গিয়ে কি জানার ইচ্ছা। আকাঙ্ক্ষা কথার অর্থ কি জানার ইচ্ছা। এটা কিন্তু অনেক সময় পরীক্ষার প্রশ্ন দেয়, এক কথা প্রকাশ করতে গিয়ে এটা কিন্তু আমরা পড়েছি। আকাঙ্ক্ষা কি না জানার ইচ্ছা। তো জানার ইচ্ছা কি রকম ইচ্ছা? ধরো আমি বললাম আমাদের বাড়ির পূব দিকে, কেউ একজন কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে, আমি শুধু বললাম বাড়ির পূব দিকে, কিন্তু যে শ্রোতা যে শুনছে তার মনে কিন্তু আরো প্রশ্ন জাগতে পারে, বাড়ির পূব দিকে কি আছে। অনেক কিছু প্রশ্ন হতে পারে, বাড়ির পূব দিকে কি আছে, হতে পারে আমার বাড়ির পূব দিকে রাস্তা আছে, পূব দিকে একটি আমার পুকুর আছে, নদী থাকতে পারে, অনেক কিছু হতে পারে। এই ধরনের কথা যখন আমরা বলছি, যেখানে দেখছি যে পুরো অর্থটা প্রকাশ করতে পারলেও শ্রোতা বা যিনি বলছেন, শ্রবণ করছেন বা যিনি পড়ছেন পাঠক, তাদের মধ্যে কিন্তু একটা জানার ইচ্ছা প্রকাশিত হয়। যদি কখনো এরকম একটি বাক্য লেখার পর যদি জানার ইচ্ছা প্রকাশিত হয়, তখন তাকে আমরা বলবো আকাঙ্ক্ষা। কি না কোনো একটি বাক্য শোনার পর বা পড়ার পর, অর্থাৎ শ্রোতা যে যিনি শুনছেন এবং যিনি পড়ছেন, পড়ার পর পাঠক বা শ্রোতার মনের মধ্যে যখন প্রশ্ন জাগরিত হয়, একটা প্রশ্ন থাকে যে কি, কেন, কোথায়, কিভাবে, কি জন্য, ইত্যাদি ইত্যাদি, তখন সেই ধরনের বাক্যগুলোকে বলছি আকাঙ্ক্ষা বাক্য বা আকাঙ্ক্ষা যুক্ত বাক্য। পরীক্ষায় একই রকম ভাবে এখান থেকেও কিন্তু তোমাদের সংজ্ঞা করতে হবে। আর একটা কি করতে হবে না আকাঙ্ক্ষা যুক্ত বাক্য এবং আকাঙ্ক্ষাহীন বাক্য। অর্থাৎ আমাদের বাক্যের শর্ত হলো এটাই যে বাক্যের প্রথমত যোগ্যতা থাকা দরকার, অর্থাৎ বাক্যটি একটা মনের ভাব প্রকাশ করতে পারে। আর 2 নম্বর হলো বাক্যটি শোনার পর তার মধ্যে যেন কোনো রকম পাঠক বা শ্রোতা তার মনের মধ্যে কোনো রকম যেন আকাঙ্ক্ষা না থাকে, তবেই আমরা তাকে যোগ্য বাক্য বলবো। আরেকটি বাক্যের শর্ত আছে এবং যেটা অনেকবার পরীক্ষা আসছে, আসক্তি। আসক্তি কথার বলতে গেলে এই নামটা একটু ভালো করে সবাই খাতায় লিখে নাও। তার কারণটা হলো আসক্তি কথার অপর নাম কি, এটা পরীক্ষায় অনেকবার আসছে। নৈকট্য বা নিকট এটাও বলতে পারো। কোনো কোনো পরীক্ষার প্রশ্নে আমি কিন্তু নিকট অপশনটাও দেখেছি, তাই বললাম নৈকট্য বা নিকট এটা মনে রাখতে হবে। আমি এই জায়গায় এসে কিছুক্ষণ আগে আমরা পড়েছি বা জেনেছি এরকম একটা বিষয় জানবো, বাংলা বাক্য গঠন পদ্ধতি কি রকম না সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব। অর্থাৎ বাংলা বাক্যের এই যে গঠন পদ্ধতি, সাবজেক্ট বসবে ফার্স্ট, তারপরে অবজেক্ট বসবে, সবার শেষে ভার্ব বসবে। এই গঠন পদ্ধতি মেনে যখন বক্তা কোনো কথা বলছেন, অর্থাৎ আমি যখন কোনো কথা বলছি বা তুমি যখন কোনো কথা বলছো, সেই অর্থ সম্বন্ধ যুক্ত যে পদগুলি থাকে পরস্পর যখন যথাস্থান অনুযায়ী, অর্থাৎ এই বাক্য গঠন পদ্ধতি, বাংলা বাক্যের যে গঠন পদ্ধতি, সেই পদ্ধতির নিয়ম মেনে যথাস্থানে যদি তারা কি করে না বসে বা ব্যবহৃত হয় বাক্যের মধ্যে, তাহলে তাকে বলবো আসক্তি যুক্ত বাক্য। আর যদি এরকম আমরা লক্ষ্য করি যে এই বাক্যটির মধ্যে কি থাকে না একটা যে যে স্থানে বসার কথা সেই রকম কোনো মিল বা যে গঠন পদ্ধতি লক্ষ্য করা যায় না, তখন তাকে বলবো আসক্তিহীন বাক্য। তো বাক্য ব্যবহারের মূল বা বাক্য হতে হলে মূল 3টি বিষয় জানতে হবে। এক কি, এক হলো যোগ্যতা, 2 হলো আকাঙ্ক্ষা, 3 হলো আসক্তি। আসক্তি কিন্তু প্রধান বিষয়, কারণ এই বিষয়টার উপরেও কিন্তু নির্ভর করে বাক্যটা কতটা সার্থকভাবে তার অর্থ প্রকাশ করতে পারবে। যদি যথাস্থানে আমরা যদি ঠিক করে যদি পদগুলো না বসাই, তাহলে কিন্তু সে সঠিক উত্তর বা সঠিক অর্থ কিন্তু ব্যবহার করতে পারবে না বা সঠিক অর্থ প্রকাশ করতে পারবে না। সেই জন্য এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে কি হলো না প্রথমত হলো যোগ্যতা, তারপরে আকাঙ্ক্ষা, আর 3 নম্বর হলো আসক্তি। একটা উদাহরণ দেখো, ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে হিমালয়,
কিন্তু যদি আমি এটা শুধু বলতাম যে ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে, তাহলে এখানে বক্তার মনে কিন্তু একটা জানার ইচ্ছা থাকতো, আকাঙ্ক্ষা থাকতো, তাহলে সেটা কখনোই বাক্য হতো না। আবার যদি বলি ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে, তাহলে ভারতের যে উত্তরে দাঁড়িয়ে আছে এই দাঁড়ানো কাজটা তার যে অর্থ প্রকাশ করতে চাইছে, এটা সেই অনুসারে কিন্তু পদগুলো ঠিকঠাক জায়গায় বসেছে, আবার সঠিক অর্থ প্রকাশ করতে পারছে। তার মানে এই লাস্ট উদাহরণ দেখতে পাচ্ছি, সে যেমন শব্দ গঠন মানে বাংলা বাক্যের গঠন পদ্ধতি শব্দগুলো বসেছে, তেমন তার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই। তারপরে হলো গিয়ে কি না, তার মধ্যে একটা অর্থ প্রকাশ করতে পারছে, যোগ্যতা আছে। অর্থাৎ একটি বাক্য সার্থক বাক্য হতে হলে কিন্তু তার এই তিনটি গুণ অবশ্যই থাকা দরকার: যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। এই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে অবশ্যই বলবো, প্রত্যেকটি শর্ত থেকে, সে যোগ্যতা হোক, সে আকাঙ্ক্ষা হোক বা আসক্তি হোক, প্রত্যেকটা থেকে কিন্তু সংজ্ঞা করবে, আর প্রত্যেকটা থেকে দুটো করে উদাহরণ, একটা আসক্তিহীন উদাহরণ, যোগ্যতাহীন উদাহরণ আর আকাঙ্ক্ষাহীন উদাহরণ, আসক্তি যুক্ত, যোগ্যতা যুক্ত আর আকাঙ্ক্ষা যুক্ত একটি করে উদাহরণ আমরা করব। এই হলো গিয়ে আজকের আমাদের পাঠ্য বিষয় ছিল। তবে যেগুলো পরীক্ষার জন্য তোমরা করবে, যেগুলো আমি একটু আগে বললাম সেগুলোই দিয়েছি। হ্যাঁ, একটা বলতে ভুলে গিয়েছি, আসক্তির যে অর্থ অর্থাৎ নৈকট্য, এটা একটু ভালো করে করবে। বহু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটার উত্তর এসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্ন সবাই তুলে নাও এবং প্রশ্নগুলো তুলে নেওয়ার পর ভালো করে রেডি করবে। আর হ্যাঁ, যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। কোনো প্রবলেম হলে, কোনোটা বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করব সেই বিষয়টার উপরে তোমাদেরকে একটি ক্লাস দিতে। আজ এই পর্যন্ত, পর আবার দেখা হবে যে বাংলার যে সম্প্রসারিত উদ্দেশ্য, সম্প্রসারিত বিধেয়, এই বিষয়টা নিয়ে একটু আমরা আলোচনা করব। বাংলা বাক্যের উদ্দেশ্য, বিধেয়, সম্প্রসারিত উদ্দেশ্য এবং বিভিন্ন খণ্ড ভাগগুলো নিয়ে কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। টাটা, বাই।